স্বাধীনতা উত্তরকালে আমাদের দায়িত্ব ছিল যে সমস্ত স্থাপত্য কর্ম আছে, আমি কোন ধর্ম টর্ম বুঝি না, যে সমস্ত স্থাপত্য কর্ম আছে তাকে রক্ষা করা, সেই প্রাচীন স্থাপত্যকে মর্যাদা দেওয়া, এটা একটা ইতিহাসের শিক্ষা হিসেবে। এখন ধরুন কেউ মনে করতে পারেন যে মন্দিরের তলায় মসজিদ ছিল, কেউ মনে করতে পারেন মসজিদের তলায় গির্জা ছিল, কেউ মনে করতে পারেন সেখানে বৌদ্ধ মন্দির ছিল। যে যা মনে করছেন তার যদি ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ থাকে, ওই যে স্থাপত্য কর্ম তার পাশে একটা বোর্ড করে করে দিন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই স্থাপত্য কর্মটা কিন্তু তৈরি হয়েছিল ভারতবর্ষের শ্রমিকদের দ্বারা। এই আমাদের বর্তমান শাসকরা কিন্তু কখনোই শ্রমিকদের শ্রমিত্ব মর্যাদা দেয় না। তা একটা স্থাপত্য কর্ম তৈরি হয়েছে, রাজারা যুদ্ধ করতে গিয়ে কে তার অধিকারত্ব দাবি করেছেন, এটা তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই স্থাপত্য কর্মকে শ্রমিকদের শ্রমের মর্যাদার প্রতীক হিসেবে রক্ষা করার দায়িত্ব সংবিধান দিয়েছে। তাই 47 সালের পরবর্তী ভারতবর্ষে যা যেখানে প্রাচীন স্থাপত্য আছে প্রত্যেকটাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে কিন্তু রাষ্ট্রের। এখন দেখবেন এই সমস্যাগুলো কিন্তু ইতিপূর্বে খুব একটা ওঠেনি। এই সমস্যাগুলো উঠছে যখনই ভারতবর্ষের রাজনৈতিক নেতারা যারা ক্ষমতায় আছেন তারা তাদের ধর্মীয় দুর্বলতা থেকে কোনো সিদ্ধান্ত নিয়েছেন, এর বাইরে না। ধরুন আজকে বাবরি মসজিদ নিয়ে যে লড়াইটা হচ্ছিল, সেই লড়াইটা তো মূলত জমির অধিকারকে কেন্দ্র করে। এখন জমির মালিকানা যদি আমার হয়ে থাকে, আমার মালিকানার উপর যদি আপনি কোনো স্থাপত্য কর্ম করে থাকেন বা কোনো নির্মাণও করে থাকেন, তাহলে সেটা কিন্তু চট করে ভেঙে ফেলা যায় না। কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা তৈরি করলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এই বাবরি মসজিদ মামলার রায় দিতে গিয়ে এখন তো প্রকাশ্যে এসে গিয়েছে, তিনি বলছেন তিনি ঈশ্বর নির্দেশিত হয়ে করেছেন। তিনি সংবিধানের মৌলিক চিন্তা, সংবিধানের যে মূল তত্ত্ব, বিজ্ঞান, আর্কিওলজি কিচ্ছুকে মানেননি। যদি জাজমেন্টটা আপনারা পুরো পড়েন, নিশ্চয়ই পড়ে দেখবেন, সেখানে ছত্রে ছত্রে বলা আছে যে কোনো সাক্ষ্য প্রমাণ, বৈজ্ঞানিক সাক্ষ্য প্রমাণ নেই যা দিয়ে বলা যায় যে মন্দির ভেঙে মসজিদ হয়েছে। আরেকটা বড় কথা, সেখানে বলা হচ্ছে যে জোর করে লুকিয়ে রামলালাকে বসিয়ে দেওয়া হয়েছিল। তাহলে একজন কেউ অপরাধ কর্ম করে কিন্তু সেখানে রামলালাকে বসিয়েছেন। আমি যদি আপনার বাড়িতে গিয়ে ঢুকে পড়ে একটা কিছু বানিয়ে দিই, তাহলে সেটা তো অপরাধ কর্ম। এবং সুপ্রিম কোর্ট প্রকৃতপক্ষে এই সমস্ত অপরাধ কর্মকে কিন্তু প্রশ্রয় দিলেন, যদিও বললেন যে আমাদের দায়িত্ব হচ্ছে এই ওয়ারশিপ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী সমস্ত যা আছে মন্দির মসজিদ তাকে রক্ষা করা। তাহলে ভাঙলেন এবং এই মৌলবাদীদের কিন্তু উৎসাহিত করলেন সুপ্রিম কোর্ট এবং ভারতবর্ষের সরকার। আমার মনে আছে সেই সময় একটি প্রতিক্রিয়া আমি বলেছিলাম, এটা তো শুরু হলো। আজকে সুপ্রিম কোর্ট বলছেন এটাই শেষ, তা নয়, এটা শুরু করলেন তারা। এরপর ভারতবর্ষের সর্বত্র এই নিয়ে বিরোধ হবে। যে কথা বলছিলেন আমার বন্ধু জাভেদ সাহেব, যে বৌদ্ধরা দাবি করবে তো বৌদ্ধদের শক্তি কম, কাল থেকে যদি বৌদ্ধরা বহির শক্তি নিয়ে এসে বলে এটা আমাদের মন্দির ছিল, আমাদের স্তূপ ছিল, সেটাকে কেন ভাঙছো? এভাবে তো নির্ণয় হয় না। ইতিহাসের দাবিকে রক্ষা করতে গেলে ঐতিহাসিক তথ্য দিয়ে মানুষকে তুমি আলোকিত করো, তাকে জানাও হ্যাঁ দেখো এইরকম কাণ্ড ঘটেছিল, কিন্তু একটা স্থাপত্য কর্ম আছে। এইটাই হওয়া উচিত মৌলিক দৃষ্টিভঙ্গি। এবং আদালত যেটা করছে দুর্ভাগ্যজনকভাবে, তারা যে কোনো আবেদনকে গ্রহণ করছে এবং গ্রহণ করে বলছে সার্ভে হোক। কিসের সার্ভে? কেন সার্ভে? আজ কালকে থেকে এই কথা বলবে আমি যে বাড়িতে থাকি সে সার্ভে হোক। কারো ঠাকুরদার জমি হয়তো সেটা ছিল, সেই জমি দখল করে পরবর্তীকালে কেউ বিক্রি করেছেন, আমি কিনে বাড়ি করেছি। এইদিকে তো যাচ্ছে আর আস্তে আস্তে। এবং গোটা দেশে কিন্তু বিভাজনের যে সূত্র, সেই সূত্রটাকে এরা ধীরে ধীরে ধর্মীয় সুশ্রুতির মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চাইছেন। সুপ্রিম কোর্ট ভুল করছে। সুপ্রিম কোর্টে সরাসরি বলা উচিত এই ধরনের কোনো আবেদন গ্রহণ করা হবে না, যা আছে স্ট্যাটাস কো শুড বি মেনটেইনড। এবং সরকারের দায়িত্ব, কনস্টিটিউশনে বলছে 7th শিডিউলে কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত আর্কিওলজিক্যাল সাইটকে প্রিজার্ভ করা, প্রিজার্ভ অ্যান্ড প্রোটেকশন। এইটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বেসিক দায়িত্ব, তার মানে গভর্নমেন্টের দায়িত্ব। সেটা তারা পালন করছেন কি? আজকে সবচেয়ে বড় আলোচ্য বিষয় এইটাই হওয়া উচিত। সমাধানটা হতে হবে সামাজিক এবং রাজনৈতিক। এই সমাধান শুধু আদালতের মধ্য দিয়ে হবে না। এবং এটা আমি খুব স্পষ্ট কণ্ঠে বলতে পারি যে সামাজিক আন্দোলনের চাপ থাকলে কিন্তু আদালতের বিচারপতিরাও তাদের বিচার প্রক্রিয়ার সময়
তার একটা প্রতিফলন দেখা যায়। আজকে যে ঘটনাগুলো ঘটছে এটা নিঃসন্দেহে পরিকল্পিত, এটা ওয়েল ডিজাইনড। এটা হঠাৎ ঘটে গেছে তা নয়। ওরা চাইছেন যে দেশব্যাপী একটা বিভাজনের তত্ত্বের মধ্য দিয়ে ক্ষমতায় আঁকড়ে থাকা, এটা একটা দক্ষিণপন্থী রাজনৈতিক চিন্তার প্রত্যক্ষ প্রতিফলন। অতীতকালে কংগ্রেসও ওই কম্প্রোমাইজ করতে গিয়ে তারা আজকে এখানে একটা ভাবে দুর্বল হয়েছেন এবং বিজেপিকে সাহায্য করেছেন, এবং প্রকারান্তরে ধর্মীয় রাজনীতির উত্থানের ফলে বামপন্থীদের শক্তিও ক্রমশ ক্রমশ শিথিল হয়েছে। এমনকি ওয়ার্কিং ক্লাসের মধ্যেও আমার নিজের অভিজ্ঞতা, কৃষকদের মধ্যেও দেখবেন এত আন্দোলন করছে, কিন্তু ভোট দেওয়ার সময় সে কিন্তু হিন্দুত্ববাদী ঝোঁকের ফলেই ভোটটা দিচ্ছে। এই যে একটা সাংঘাতিক ধর্মীয় চিন্তায় প্রাণিত করা হচ্ছে মানুষকে, এর বিরুদ্ধে লড়াইটা শুধুমাত্র মুসলিম বুদ্ধিজীবী বলে আমি মনে করি না, সর্বস্তরের সচেতন মানুষ, বুদ্ধিজীবী সম্প্রদায় নিশ্চয়ই তার সামনে থাকবে, নেতৃত্ব দেবেন, যেটা বললেন সুভাষিস দা। তাদের একটা নতুন করে মানব ইতিহাস এবং ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের সামগ্রিক মূল্যায়নটা হওয়া দরকার। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই নিয়ে কলকাতায় 2-3টে সেমিনারও করেছি আমি এবং অন্যান্য সকলে মিলে। তাহলে এই যে ভূমিকাটা তাদের ছিল, এটাও প্রত্যক্ষ সামনে আসছে না। ভাবটা হচ্ছে এই যেন ভারতবর্ষের স্বাধীনতা করেছেন একমাত্র হিন্দুরা, আর কেউ সেই স্বাধীনতার জন্য তাদের শ্রম দেননি, রক্ত দেননি। এবং দেশ মানে শুধুমাত্র একটা ধর্মীয় পরিচিতির দেশ, দেশের ভৌগোলিক সীমা তো ধর্মীয় পরিচিতিতে আবদ্ধ হয় না। তাহলে তো গোটা পৃথিবীতে একটাই মুসলিম কান্ট্রি হতে পারতো, এতগুলো দেশ থাকার তো কোনো প্রয়োজন ছিল না। এই সাধারণ বোধগুলো কিন্তু আমরা পৌঁছে দিতে পারছি না, তার কারণ আমরা নিঃসন্দেহে পরাজিত হচ্ছি প্রচারের ধাক্কায়। এই গোটা প্রচার যন্ত্রটার নিয়ন্ত্রণ করছেন কিন্তু ধান্দার পুঁজিতন্ত্রের মালিকেরা, এবং তারাও চান এই বিভাজন হলে পরে কিন্তু প্রকৃতপক্ষে তাদের বিরুদ্ধে কোনো যৌথ আন্দোলন গড়ে উঠবে না। সে কারণে আমার স্পষ্ট মত, এখনই আমাদের সকলের নেমে পড়তে হবে। যেমন বাংলাদেশ নিয়ে হইচই হচ্ছে, আজকে আমাকে সাংবাদিক জিজ্ঞেস করলেন, নাহলে বাংলাদেশে যেমন সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, ভারতবর্ষেও আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। তাহলে আমাদের যে সংখ্যালঘুদের রক্ষা করতে হয় সামগ্রিকভাবে বলতে হবে। গোটা দক্ষিণ পূর্ব এশিয়াতে আজকে মাইনরিটিদের উপর আক্রমণ হচ্ছে পরিকল্পিতভাবে। এখন এটাও কিন্তু এক ধরনের রেশিয়াল মুভমেন্ট, বা আমি বলতে পারি এটাও ধীরে ধীরে জেনোসাইডের দিকে চলে যাবে। আপনারা লক্ষ্য করেছেন, খুব কষ্টের সঙ্গে বলতে হয়, প্যালেস্টাইনে এইরকম যখন গণহত্যা হচ্ছে তখন অনেক হিন্দুত্ববাদীরা উল্লসিত হয়েছেন। তাদের কাছে মানব জীবনের মূল্য নেই, তারা সবাইকে চিহ্নিত করছেন যে ধর্মীয় সম্প্রদায় হিসেবে। এই যে মারাত্মক প্রবণতা, এটা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদের জন্মের একটা কিন্তু ভিত্তিভূমি। সেই জন্য আমি লড়াইটা রাজনৈতিক লড়াই এবং সামাজিক লড়াই বলেই মনে করি। রাজনৈতিক নেতারা একারা পারবেন না, তাদের আরো বৃহত্তর মঞ্চ তৈরি করতে হবে, যে চেষ্টা ক্ষুদ্র স্তর হলেও আমরা করছি। সবসময় সফল হচ্ছি না, কিন্তু সফল হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখুন, চন্দ্রচূড় নিজে স্বীকার করেছেন যে রাম মন্দির মামলায় তিনি ঈশ্বরের নির্দেশকে অনুসরণ করেছেন, এবং আমি পরিষ্কারভাবে বলেছিলাম আমার ফেসবুক পোস্টে যে মোদি নিজেকে ঈশ্বর বলে প্রতিপন্ন করছেন। তিনি বলছেন আমি নন বায়োলজিক্যাল, আমাকে ঈশ্বর পাঠিয়েছেন। এবং সেটা যদি 300-400 পার হয়ে যেত এবার, তাহলে ওরা বলতেন যে এই 400 পারটা ঈশ্বর প্রেরিত, অতএব ঈশ্বরের নির্দেশেই সব হচ্ছে। চন্দ্রচূড় তিনি প্রকৃতপক্ষে দুর্ভাগ্যজনকভাবে একজন পণ্ডিত মানুষ, তার রেকর্ড সাধারণভাবে ভালো, ভারতবর্ষের বুকে হিন্দুত্ববাদী চিন্তাকে সাংবিধানিক রূপ দেওয়ার চেষ্টা করলেন। এটা একটা মারাত্মক খারাপ দিক। সংবিধান কিন্তু, ভারতবর্ষের সংবিধান যারা সামান্যতম জানেন দেখবেন, বহু বিস্তৃত আলোচনার পর সংবিধানে কিন্তু পরিষ্কার গ্রহণ করা হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, কোনো ধর্মের কথা বলা হয়নি। এবং ভারতবর্ষে বলা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, এটা এক জাতি, এক দেশ, এক কৃষ্টি, এটা সম্পূর্ণ ভ্রান্ত। বহু বহু জাতি, বহু কৃষ্টির সম্মিলিত একটা গোষ্ঠী হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষকে যদি পরিচালন করতে হয়, সেই বিচার ব্যবস্থা বলুন, প্রশাসনিক ব্যবস্থা বলুন, আইনসভা বলুন, তাদের কিন্তু এই বৈচিত্র্যকে মাথায় রেখেই ঐক্যের খোঁজ করতে হবে। ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা করতে গেলে পরে আমাকে চেষ্টা করতে হবে যে সাধারণ একটা সূত্র বার করা। ধরুন আজকে আমি আবারও বলি, আমার নিজের কথায় ফিরে যাই,
যে এই সমস্ত স্থাপত্য কর্ম, কে কোন ধর্ম লালন পালন করেছেন, কে ওখানে পুজো করেছেন, কেউ ওখানে নামাজ পড়েছেন, এগুলো উল্লেখ করার প্রয়োজন নেই। এই স্থাপত্যটাকে বাঁচিয়ে রাখতে আমার আপত্তি কোথায়? এবং এই স্থাপত্য যখন গড়ে উঠেছে, 500 বছর আছে, ভাবা যায়? আপনি ভাবুন তো ভারতীয় শ্রমিকদের কথা, কি তাদের দক্ষতা যে 500 বছর এরকম একটা স্থাপত্যকে টিকিয়ে রাখতে পারেন। আমার একটা উদাহরণ আপনাকে দিয়ে, আমার অভিজ্ঞতা হয়েছিল, আমি যখন ইলোরাতে বেড়াতে গিয়েছি, একজন কানাডিয়ান মহিলা দেখলাম একা একা ঘুরে বেড়াচ্ছেন। সে ভদ্রতার সঙ্গে আলাপ করলাম, তার বয়স 80-র উপরে। তিনি বলছেন, আমি ভারতবর্ষে এই এলাম, যখন গিয়ে 7 বার এসেছি আগে, এই 8ম বার। ইলোরা দেখা হয়নি, ইলোরা দেখতে এলাম। এবং তিনি বলছেন, এই যে ভাস্কর্য, এটা কি স্লেভরা তৈরি করেছিল? আমাকে জিজ্ঞাসা করছেন। এখন দেখো, আমাদের ভারতীয় সংস্কৃতি স্লেভের ধারণা নেই। তোমাদের রোমান কালচার আছে, স্লেভরা তৈরি করে। এরা যারা তৈরি করেছেন, ভারতের শ্রমিকেরা, তাদের পৃষ্ঠপোষণায় ছিলেন যারা শাসন ব্যবস্থায় ছিলেন। সে মোগল হোক, সে মৌর্য হোক, যাই হোক না কেন, তারা পৃষ্ঠপোষণা করেছেন, এত বড় বড় স্ট্রাকচার তৈরি হয়েছে। আজকে আমি সেখানে দেখতে যাব, তলায় কি ছিল? শিবলিঙ্গ এমন একটা ব্যাপার যে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে খুঁজে পাওয়া যেতে পারে। কে তার ব্যাখ্যা দেবে? কিন্তু আমি এই সুযোগটা দেব কেন? ভারতবর্ষের শাসকরা কেন দৃঢ়ভাবে বলবেন না যে কোনো রকম চলবে না, যা আছে সেটাকে রক্ষা করতে হবে? আদালতের দায়িত্ব তাই। আদালত পরিষ্কার বলবে যে স্বাধীনতা উত্তরকালে যে সমস্ত স্থাপত্য কর্ম আছে, একটাকেও ছোঁয়া যাবে না। আজকে শুরু করছো তুমি রাম মন্দির করার পরিণতি, কালকে এরপর তো যাবি গির্জার দিকে। মণিপুরে আমি গিয়েছিলাম, আপনারা দেখলে আপনার চোখে জল এসে যাবে। মণিপুরে শহরের ওপর সমস্ত গির্জাগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। যারা স্কুল চালাচ্ছিলেন, যেটা বললেন জাজ সাহেব, যে প্রাচীনভাবে ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে মিশনারিদের একটা ভূমিকা আছে, সব মিশনারি স্কুলগুলো ভালো স্কুল। সেখানে ক্লাস 12 ওই অঞ্চলে প্রায় 200 মেয়ে সায়েন্স পড়ছিলেন। সেখানকার নান কাঁদতে কাঁদতে বলছেন যে আজকে মেয়েগুলো স্কুল থেকে সরে গেল। এই ধর্মীয় আবেগে যদি আমি মূলত এই সমস্ত প্রতিষ্ঠানকে আক্রমণ করি, প্রকৃতপক্ষে আমি কিন্তু শেষ পর্যায়ে যাব শিক্ষার উপর আক্রমণ। তখন আর ওই বহুত্ববাদ থাকবে না। যে কথা বললেন না, বলছেন আপনি যে আমরা মুসলিমরা কি তা হিন্দুরা জানেন না, হিন্দুরা কি মুসলিমরা জানেন না, কিন্তু এটা সর্বক্ষেত্রে সমান নয়। বহু গ্রামে আছেন হিন্দু মুসলিমরা পরস্পরের সঙ্গে একান্তভাবে মেলামেশা করেন, একে অপরের উৎসবে যোগদান করেন। বহু জায়গায় মিশ্র সংস্কৃতি আছে। এই যে ধরুন পীর বাবা, সেখানে বহু তো হিন্দু মানুষ যান। আজমিরে তো বহু হিন্দু মানুষ বেড়াতে যান। এই সুফি কালচার, যে সুফি কালচার আমাদের প্রকৃতপক্ষে একটা ঐক্যের বার্তা নিয়ে আসে। সুতরাং আমাদের মধ্যে ছিল, আমরা বিভাজন করছি। এই বিভাজনটা পরিকল্পিত রাজনৈতিক বিভাজন। সেই জন্য আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই যে এর সমাধানটা হচ্ছে সামাজিক সমাধান। সমাজের সর্বস্তরের মানুষকে বলতে হবে, বাবা, রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিও না, ধর্মবিহীন রাজনীতি করো। কঠিন কাজ, কিন্তু এই কঠিন কাজটা না করতে পারলে ভারতবর্ষ আর ভারতবর্ষ থাকবে না। আগামী দিনে দেখবেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই টুকরো টুকরো করে দেওয়ার একটা প্রচ্ছন্ন পরিকল্পনা কিন্তু চিরকালই থাকে সাম্রাজ্যবাদীদের, বলকানাইজেশন। এটা একেবারে তার থেকে বিমূর্ত, সেটাও আমার পক্ষে বিশ্বাস করা কঠিন হয়ে উঠছে।